প্রিয় শিক্ষার্থী, আমরা আবারও হাজির হয়েছি তোমাদের সামনে অনলাইন বাংলা ক্লাসে। গত ক্লাসে আমরা তোমাদেরকে বাংলা প্রথম পত্রের কবিতার সংজ্ঞায়ন নিয়ে আলোচনা করেছিলাম। বেশ কিছু সংজ্ঞা, বেশ কিছু বৈশিষ্ট্য সেদিন হয়তো আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম, তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। সেইটারই অংশ হিসাবে আজকে আবারও আমরা একটু কবিতার আরও কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো এইখানে তোমাদের প্রথমেই একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের বাংলা ম্যাডামের ক্লাসে হয়তো তোমরা সেটি পাবে। যখন ম্যাডাম ছোট গল্প পড়াবেন তখন যে সংজ্ঞায়নটি ছোট গল্পের উনি করবেন তার মধ্যে একটি অন্যতম প্রধান সংজ্ঞা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার অংশ বিশেষ উনি তোমাদেরকে পাঠ করে শোনাবেন। তোমাদের পূর্ববর্তী শিক্ষকগণ হয়তো সেই কবিতার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। এই ছোট গল্পের সংজ্ঞাটি আমি একটু বললেই তোমাদের মনে পড়বে। দেখো, রবীন্দ্রনাথ বলছেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এটা হচ্ছে ছোট গল্পের সংজ্ঞা হিসেবে আমরা গ্রহণ করেছি। কিন্তু রবীন্দ্রনাথ কবিতাটি লিখেছিলেন তার সোনাতরী কাব্যগ্রন্থের মধ্যে এটি প্রকাশিত হয়েছে বর্ষা যাপন কবিতা নামে। একান্তই বর্ষার বর্ণনা দিতে যে তার ব্যক্তিক অনুভূতিকে তিনি ফুটিয়ে তুলতে এই কবিতাটি রচনা করেছিলেন। কিন্তু কি অপার মহিমা, অপার কীর্তি যে এটাকেই আমরা এখন ছোট গল্পের সবচেয়ে উপযুক্ত সংজ্ঞা হিসাবে গ্রহণ করছি। এখানেই রবীন্দ্রনাথ হয়ে ওঠেন। আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে রবীন্দ্রনাথের আরেকটি এরকম সংজ্ঞা আমরা খুঁজে পেয়েছি কবিতা সংক্রান্ত, সেটা সম্পর্কে তোমাদেরকে একটু প্রথমে বলি। রবীন্দ্রনাথের একটি গল্প এর আগে তোমাদের পাঠ্য ছিল, আগের ইন্টারমিডিয়েট সিলেবাসে। তোমাদের এখন অপরিচিতা পাঠ্য। এর আগে রবীন্দ্রনাথের যে গল্পটি পাঠ্য ছিল সেটার নাম হচ্ছে হৈমতী। এই গল্পে আমরা জানি হৈমর জীবনের যে করুণ পরিণতি সেটি ব্যাখ্যা করছেন তারই স্বামী তার মৃত্যুর পরে, যেটাকে আমরা হৈমন্তী গল্পের মধ্যে পাচ্ছি। অপূর্ব একটি প্রেমের কাহিনী, একটি বিরহের কাহিনী। অপু খুব কষ্ট পেয়ে তার জীবনের যে নির্মম সত্য বাস্তবতা আমাদের সামনে তুলে ধরবার জন্য এই গল্পটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেইটার মধ্যে রবীন্দ্রনাথ একটি বর্ণনা দিতে যে অংশটুকু লিখেছেন তার মধ্যে আমরা কবিতার আরেকটি সংজ্ঞা খুঁজে পেয়েছি। রবীন্দ্রনাথ কি লিখছেন দেখো, বলছে, আর না পারিলাম কাব্য রচনা করিতে, কারণ মাতৃভাষা আমার জীবনের মধ্যে এমন পুষ্পিত হইয়া ওঠে নাই যাহাতে নিজের অন্তরকে বাহিরে টানিয়ে আনতে পারি। অর্থাৎ কেন তিনি কাব্য রচনা করতে পারেননি? যে তার মনের মধ্যে মাতৃভাষা পুষ্পিত হইয়া ওঠে নাই। আর কি কারণে তিনি পারেননি? তিনি তার অন্তরকে অর্থাৎ মনের কথাকে টেনে বাইরে আনতে পারেননি। তাহলে কি হলেন কবিতা রচনা করতে তিনি পারতেন? যদি মাতৃভাষা বিকশিত হতো, তার মনের মধ্যে পুষ্পিত হতো, আর যদি তিনি তার মনের কথাকে বাইরে আনতে পারতেন, তাহলে তিনি কাব্য রচনা করতে পারতেন। এটি অমূল চাবানি। আমরা জানি রবীন্দ্রনাথ অনেক ভালো কবিতা রচনা করেছেন। কবিতার জন্য তিনি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছেন নোবেল লরিয়েট কবি হিসাবে। কিন্তু কি মজা দেখো, লিখছেন ছোট গল্প, তার মধ্যে আমরা কবিতার সংজ্ঞা পেয়ে যাচ্ছি। গতদিন এরকম অনেক রবীন্দ্রনাথের সংজ্ঞা আমরা বলেছিলাম। গতদিন আরেকটি সংজ্ঞা তোমাদেরকে আমরা বলেছিলাম, সেটি হচ্ছে শীর্ষচন্দ্র দাসের। আজকে শীর্ষচন্দ্র দাসের আরেকটি সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরি। কি বলছেন তিনি? কবির একান্ত ব্যক্তি অনুভূতি যখন সহজ ও সাবলীল গতিতে সঙ্গীত মুখর হয়ে আত্মপ্রকাশ করে, তখনই গীতি কবিতার জন্ম। অর্থাৎ গতদিন আমরা কবিতার সংজ্ঞা বলেছিলাম, আজকে আমরা বলছি গীতি কবিতার সংজ্ঞা। গতদিন একটা গীতি কবিতার সংজ্ঞা আমরা বলেছিলাম, বঙ্কিমচন্দ্রের সংজ্ঞা ছিল সেটি। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে কবিতার কিছু রকম ফের আছে, কিছু প্রকার ভেদ আছে। কোনোটা গীতি কবিতা, কোনোটা মহাকাব্য, কোনোটা কাহিনী কাব্য, কোনোটা সনেট, কোনোটা গাথা কবিতা বা শোক কবিতা। এরকম কবিতার অনেক প্রকারভেদ আমরা এটার মধ্যে দিয়ে খুঁজে পাচ্ছি।
তো এই আলোচনায় আমরা ভবিষ্যতে যাব, তার আগে অন্য একটা ডাউট তোমাদের একটু ক্লিয়ার করে নিই। তোমরা অনেক সময় কবিতা বলতে একটি নতুন শব্দ কখনো কখনো পেয়েছো, পদ্য। অনেকে মনে করো যে পদ্য এবং কবিতা হয়তো একই জিনিস, কিন্তু আসলে কিন্তু বক্তব্যটি ঠিক নয়। পদ্য এবং কবিতার মধ্যে সুস্পষ্ট কিছু পার্থক্য আছে। অর্থাৎ যে ছড়া আমরা বলি সেটার সাথে কবিতার যেমন একটা পার্থক্য আছে, ছড়ার মধ্যে যেমন ছন্দের দোলাটিই বেশি, যেমন বক্তব্যকে খুব বেশি গুরুত্ব না দিলেও চলে, একইভাবে কবিতার ক্ষেত্রে কিন্তু বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানেও ছন্দের নানা কার্যক্রম আছে। তার মানে বোঝা যাচ্ছে যে কবিতার শুধু সংজ্ঞা বুঝলে আমাদের হবে না, কবিতার ভেতর বাহির একটু বুঝবার ব্যাপার আছে। কবিতার আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু বক্তব্য, কিছু বিশেষ ভঙ্গি সেটার মধ্যে থাকে, যেটা কিনা আমাদের মধ্যে সেই যে গত ক্লাসে বলেছিলাম রস উদ্বেগ করে। তো আসো এখন তাহলে আমরা কবিতার ভেতরে যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। কি থাকে কবিতার মধ্যে? আমরা পেলাম আজকে যে সংজ্ঞাগুলো আমরা বলছিলাম বা যে আলোচনাগুলো আমরা করলাম, এর মধ্যেই আমরা পেয়েছি যে প্রথমত থাকে ভাব। আমরা অন্যভাবে বলতে পারি মনের ভাব। এখানে কবি শ্রীশচন্দ্র দাস আলোচক তিনিও বলছেন যে একান্ত ব্যক্তি অনুভূতি, সেটাও কিন্তু ভাব। আমরা লিখতে পারি অনুভূতি সবই ভাবের অংশ। অর্থাৎ তুমিও যে জীবনযাপন করো, আমি যে জীবনযাপন করি, একজন কবিও একই রকম এই সমাজে জীবনযাপন করে। তোমার মনের মধ্যেও ভাবনা আছে, কবির মনের মধ্যেও ভাবনা আছে। পার্থক্য কি? রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে মনের কথাকে বাহিরে টানিয়ে আনিতে পারে, অর্থাৎ কবি মনের কথাকে প্রকাশ করতে পারেন। কিসের মাধ্যমে প্রকাশ করতে পারেন? তার মাতৃভাষার মাধ্যমে। তোমাদের হয়তো মাইকেল মধুসূদন দত্তের কথা মনে পড়ছে। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত কবিতা সম্পর্কে কি বলেছেন সেই ব্যাপারটা একটু মজার, তোমাদেরকে বলে নেই এই ফাঁকে। তিনি বলছেন যে একজন কবি একজন ঘটকের মতো। ঘটক কি করেন? ছেলে মেয়েকে বিয়ে দেন। কবি কি করেন? শব্দে শব্দে বিয়ে দেন। দেখবা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কবি তার ভাব প্রকাশ করবার জন্য সর্বোত্তম শব্দটাকে খুঁজে বের করছেন, এবং আরেকটি সর্বোত্তম শব্দের সাথে সর্বোত্তম ভাবে তার সজ্জা বিন্যাস করছেন। খেয়াল করে দেখো, ঘটকের কাজটাও কিন্তু একই রকম। তিনি একটি বিবাহ সম্পাদনের পূর্বে এরকম অনেকগুলো ছেলে দেখেন, অনেকগুলো মেয়ে দেখেন, তার মধ্যে বৈশিষ্ট্য মিলিয়ে, ভাব মিলিয়ে, যেটার সাথে যেটা যায় এই সাযুজ্য বিবেচনা করে একটি ছেলে এবং একটি মেয়েকে বাছাই করে, তারপর তাদেরকে পাশাপাশি বসিয়ে দেয়, জুড়ে দেয়। খেয়াল করে দেখবে আসলেই কবিতার মতোই ব্যাপারটি হচ্ছে। তাহলে এই যে মনের ভাব, যে অনুভূতি, এটাকেও একটা বিশেষ ভাবে ভঙ্গিতে প্রকাশ করবার একটি ব্যাপার থাকে। তাহলে আমরা বলতে পারি যে বিশেষ ভাবে প্রকাশের ভঙ্গি, এটা কবিতার মধ্যে থাকে। সেই বিশেষভাবে প্রকাশের ভঙ্গিকে আমরা আরেকটু ইলাবোরেটলি যদি বলি, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, সেটা ছন্দের মাধ্যমে সেটা বিশেষায়িত হয়। ছন্দ তিন প্রকার প্রধানত: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। এই ছন্দের উপরে তোমাদের আলাদা একটি ক্লাস আমি নিশ্চয়ই নিব, তখন ছন্দের বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করা যাবে। আজকে আমরা শুধু জেনে নেই যে কবিতার মধ্যে কি কি বিষয়গুলো থাকছে। ভাব থাকছে, অনুভূতি থাকছে, বিশেষ প্রকাশভঙ্গি থাকছে, থাকছে ছন্দ। আরেকটা জিনিস থাকে, সেটাকে আমরা এইভাবে বলতে পারি যে অলংকার। আমরা গতদিন তোমাদেরকে বলেছিলাম যে অলংকার শাস্ত্রে কবিতার সংজ্ঞা, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। এই অলংকারগুলো কি? সাধারণত অলংকারের কাজটা একটু হিসাব করো, যে সাধারণত অলংকার নারীর সৌন্দর্যকে প্রকাশ করে, বৃদ্ধি করে। কবিতার যে বিষয়গুলো কবিতার সৌন্দর্যকে বৃদ্ধি করে, তার বৈশিষ্ট্যগুলোকে আমাদের সামনে তুলে ধরে, সেটাই হচ্ছে অলংকার শাস্ত্রের কাজ।
এখানে অর্থালঙ্কার আছে, এখানে শব্দালঙ্কার আছে। দেখো, একটা শব্দালঙ্কার সম্পর্কে অল্প একটু বললে তোমাদের ছন্দের একটা সন্দেহ দূর হবে। যেমন আমরা প্রায়শই মনে করি যে পংক্তির বা চরণের শেষে যে ধ্বনিগত মিল থাকে সেটি সম্ভবত ছন্দ। যেমন আমরা ছোটবেলায় পড়েছি, শিক্ষান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। এই যে মাল্লার পাল্লা, এইখানে আমরা অনেকে মনে করি যে এটার মধ্যে ছন্দ আছে, কিন্তু আসলে ছন্দ ওইখানে না। ছন্দ এই যে আমি বিশেষ ভঙ্গিতে বললাম শিক্ষান তিনদার, এটাকে যদি আমি এভাবে বলতাম, শিক্ষান তিনদার তিনজন মাল্লা, তোমরা হেসে উঠতে। কারণ ওইভাবে আসলে সিটের যে নৌকা, নৌকা বাইচের যে নৌকা, এই নৌকা ওইভাবে চলে না, যে কারণে কবিতাও ওইভাবে পাঠ করা চলে না। এখানে তার ছন্দ বিঘ্নিত হয়। তাহলে ছন্দ চরণান্তিক মিলে নাই, সেটা আছে অলঙ্কারের মধ্যে। এই অলঙ্কারের মধ্যে আরো অনেক কিছু আছে। আমরা কোনো একটা বিষয়ের সাথে যে কোনো বিষয়কে তুলনা করি আমাদের ভাব প্রকাশ করবার জন্য, এটাকেই বলা হয় উপমা। আবার এরকম অলঙ্কারের অনেক ভাগ আছে, রূপক, উৎপ্রেক্ষা, যমক। এগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো একটা সময় আলোচনা করব। বাট আমরা এটুকু আজকে জানি যে কবিতার মধ্যে অলঙ্কার থাকে। তাহলে কি কি থাকলো? ভাব থাকলো, অনুভূতি থাকলো, বিশেষ প্রকাশভঙ্গি থাকলো, ছন্দ থাকলো, অলঙ্কার থাকলো। এর মধ্যে আর একটা জিনিস থাকে, আমরা গতদিন বলেছিলাম, সেটা হচ্ছে রস। ওই যে কাব্যম রসাত্মকম বাক্যম। হ্যাঁ, আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম রস নিয়ে। বলেছিলাম যে রসাত্মক বাক্যের মধ্যেই কাব্য থাকে, অর্থাৎ এই কাব্য পাঠ করবার পর আমার মনের মধ্যে যেমন অনুভূতি তৈরি হবে সেটি হচ্ছে কাব্যের রস। মানে কি? মানেটা হচ্ছে আমি যখন বিদ্রোহী কবিতা পড়ি তখন আমার মধ্যে একটা বীরত্বের ভাব চলে আসে। মনে হয় হ্যাঁ, আমিও মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে পড়ি, আমিও আমাদের স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধে অবশ্যই নামতাম। যদি তখন আমার বয়স 15 বা 20 হতো, যদি আমি তখন তরুণ যুবক থাকতাম, তাহলে অবশ্যই আমি যুদ্ধে নেমে পড়তাম। এই যে একটি বীরের অনুভূতি তোমার মধ্যে যখন তৈরি হবে তখন সেটা বীর রস। আবার যখন কোনো একটা কিছু পড়ে তুমি হাসতে হাসতে তোমার পেটে খিল ধরে যাচ্ছে, খুব মজা পাচ্ছ, এটা হচ্ছে হাস্যরস। আবার কোনো একটি কবিতা বা কোনো একটি সাহিত্যকর্ম পাঠ করবার পর তোমার মন দুঃখে একেবারে ভারাক্রান্ত হয়ে গেল, তোমার মনের অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল, চোখ থেকেও হয়তো কখনো কখনো 2-1 ফোঁটা গড়িয়ে পড়ে, তখন সেটি একেবারে করুণ রস। তো এরকম কবিতার মধ্যে সেই রসের ব্যবহারটি থাকে। তাহলে আমরা দেখলাম যে কবিতার শুধু একটি সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ না, তার কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যরও বেশ দীর্ঘায়িত বিশ্লেষণমূলক আলোচনা থাকতে পারে। সময়ের বিভিন্ন প্রেক্ষিতে আমরা সেই আলোচনায় যাব। এখন মোটামুটি কবিতা সম্পর্কে একটা সাধারণ সংজ্ঞা এবং সাধারণ বৈশিষ্ট্যের যে ধারণা সেটা আমরা মোটামুটি পেলাম। আর গত ক্লাসে যেমন বলেছিলাম, তোমরা নিশ্চয়ই কিছু ওয়েবসাইট ভিজিট করেছো, কিছু লিঙ্ক, কিছু গুগলের কবিতা সংজ্ঞাজনিত তথ্য ভিজিট করে আরও কিছু সমৃদ্ধ তোমরা হতে পারবে। আরেকটা জিনিস, ওই যে বললাম কবিতার মধ্যে ছোট গল্পের সংজ্ঞা, গল্পের মধ্যে কবিতার সংজ্ঞা, এরকম সংজ্ঞা কিন্তু সব জায়গায় ছড়িয়ে আছে। তোমার নিজের মনের মধ্যেও কবিতা সম্পর্কে নানা ধারণা ছড়িয়ে আছে, সেগুলোকে একত্রিত করলে তোমরা কবিতা সম্পর্কে একটি খুব ভালো ধারণা লাভ করতে পারবে। তো আগামী ক্লাসে আমাদের পাঠ্য তালিকা যে ভুক্ত কবিতা ঐক্যতা, তার কবি রবীন্দ্রনাথ নিয়ে আমরা তোমাদের সামনে আলোচনা করব। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আবার নতুন অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে।